শহর। আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। এখানে বাঙালি, সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের, গোটা রাজ্যের খবর। রাজনীতি হোক বা অর্থনীতি, সাংস্কৃতিক কিংবা সমাজ জীবনের সংবাদ থাকবে আমাদের চ্যানেলের পর্দায়। খবরের পর খবর থাকাবো, সেই সকল খবরের সন্ধান নিয়ে আসছি আমরা। ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ। কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। খবরের সত্যতা খুঁজে গ্রাম কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের ও আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ফেসবুক ও ইউটিউবে। অন্যদিকে করিমগঞ্জ কেবল নেটওয়ার্কের জিটিপিএল এবং বিটিএন কেবল নেটওয়ার্কে। ভিড়ের প্রাঙ্গণে, সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছে প্রস্তুত সংবাদ সংগ্রহে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি পূজা। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শোকাহত গোটা দেশ, কেননা আমাদের মধ্যে আর নেই আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী গতকাল পরলোক গমন করেন। বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকাহত সকলে। 92 বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। বয়সের জন্য শারীরিক নানা অসুস্থতায় ছিলেন তিনি, তবে শেষ রক্ষা হয়নি। পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হলো শেষ পর্যন্ত। দিল্লির AIMS হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে সর্বত্র। ডক্টর মনমোহন সিং 2004 থেকে 2014 সাল, এই 10 বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে 1991 থেকে 1996 সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতের অর্থমন্ত্রী। সেই সময়ই ভারতের অর্থনীতির উদারীকরণের যে পরিকল্পনা নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও, সেটির বাস্তবায়ন করেছিলেন পেশা ও শিক্ষায় অর্থনীতিবিদ মনমোহন সিং। I said I accept that, but you will have to back me, and Narasimha Rao ji did back me on every stage.
डॉक्टर मनमोहन सिंह जी के निधन ने हम सभी के हृदय को गहरी पीड़ा पहुंचाई है। उनका जाना एक राष्ट्र के रूप में भी हमारे लिए बहुत बड़ी क्षति है। विभाजन के उस दौर में बहुत कुछ खोकर भारत आना और यहां जीवन के हर क्षेत्र में उपलब्धियां हासिल करना ये सामान्य बात नहीं है। अभावों और संघर्षों से ऊपर उठकर कैसे ऊंचाइयों को हासिल किया जा सकता है, उनका जीवन ये सीख भावी पीढ़ी को देता रहेगा। एक नेक इंसान के रूप में, एक विद्वान अर्थशास्त्री के रूप में और रिफॉर्म्स के प्रति समर्पित लीडर के रूप में उन्हें हमेशा याद किया जाएगा। एक अर्थशास्त्री के रूप में उन्होंने अलग अलग स्तर पर भारत सरकार में अनेक सेवाएं दी। एक चुनौतीपूर्ण समय में उन्होंने रिजर्व बैंक के गवर्नर की भूमिका निभाई। पूर्व प्रधानमंत्री भारत रत्न श्री पीवी नरसिम्हा राव जी की सरकार के वित्त मंत्री रहते हुए उन्होंने वित्तीय संकट। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি 100তম জন্মবার্ষিকী বড়দিন ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির 100তম জন্মবার্ষিকী বড়দিন ও তুলসী পূজা দিবস উপলক্ষে সহমর্মী 60খানা কম্বল, কিছু গরম কাপড় ও শিশুদের কিছু চকলেট খড়িল চা বাগান মাসিমপুর গাঁও পঞ্চায়েত এলাকায় বিতরণ করে। সহমর্মীর উদ্দেশ্যে দুস্থদের পাশে দাঁড়িয়ে ওদের একটু সাহায্যের হাত বাড়ান। এই কার্যসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার মহিলা সভাপতি শম্পা দাস, নিবেদিত নাথ, হিমাদ্রি অধিকারী, অনুপমা চৌধুরী, পাঞ্চালী দাস, পুনম রবি দাস, নন্দা চক্রবর্তী, দীপ রবি দাস, প্রদীপ বাগদি, দীপক বাউরি আরও অন্যান্যরা। সহমর্মী আরও কার্যসূচি বাস্তবায়ন করতে পরিকল্পনা করছে। শুধু দুস্থদের নয়, মহিলাদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা ভবিষ্যতেও চালিয়ে যাবে, এই আশা নিয়ে এগিয়ে চলবে। দুস্থ মানুষের মধ্যে 60খানা কম্বল বিতরণ করতে এসেছি। তো আসার কারণ হচ্ছে যাতে আমাদের গ্রুপ বা সংস্থা সহমর্মীর ব্যানারের নিচে আমরা চাইছি যে ওদের সাথে কিছু সময় কাটাতে আর ওদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে। সাহায্যের হাত বাড়ানো এইটা না যে আমি ওদেরকে অনেক কিছু করছি, যাই হোক অল্প কিছু যদি করতে পারি তাহলেও আমাদের গ্রুপের যে মোটো আছে, মোটোটা কি, সহমর্মিতায় মানুষের পাশে হাত ধরতে চাই ভালোবেসে, ওইটাই আমাদের মোটো। তাই আমরা চাই যাতে এইবার আমরা 60খানা কম্বল নিয়ে এসেছি, কিন্তু সামনের গত বছর দিয়েছিলাম মাত্র 20খানা, এই বছর আমরা 60খানা দিয়েছি। তো এই সামনে যাতে আরো বেশি করতে পারি, ওইটাই সবার কাছে অনুরোধ। আপনারা আমাদের সংস্থার জন্য প্রার্থনা করুন আর ঠাকুরের কাছে বলুন যাতে আমরা দিনের পর দিন আরো এগিয়ে যেতে পারি। নমস্কার। ধন্যবাদ আমার দিদিকে। আপনারা আসে আমাদের খলিল বাগানে যা সাহায্য করেছেন গরিব দুঃখীদের জন্য, তাই আমি খুব আপনাদেরকে ধন্যবাদ দিই। এবং বাগানের কিছু গরিব মানুষ যাদের শীতের মধ্যে যে উপকৃত আপনার নাম রাখবে, চিরজীবন আপনার কর্তব্য পালন করে যাবে। আপনি যাতে পারেন আরও যদি আপনার যে সংস্থাতে যদি হয় আমাদের গরিব মানুষকে বাঁচার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আপনার সাহায্য করবো। না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। ওনার প্রয়াণে দেশ আজ শোকস্তব্ধ, প্রত্যেক ব্যক্তি শোকে মুর্মমান। না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। উনার প্রয়াণে দেশ আজ শোকস্তব্ধ, প্রত্যেক ব্যক্তি শোকে মুহ্যমান। এদিকে মনমোহন প্রয়াণে গভীর শোক ব্যক্ত করলেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। শোক প্রকাশ করতে তিনি বলেন, বিরল ব্যক্তিত্বর লোক ছিলেন তিনি, নম্র স্বভাব ও সাধারণ একজন লোকের মতো জীবনযাপন করে গেছেন তিনি।
রাষ্ট্র নির্মাণের কারিগর তথা অর্থনৈতিক সংস্কারের রূপকার ছিলেন তিনি। সব ক্ষেত্রের উন্নতি সাধনে উনার অনলস প্রয়াস তা কখনোই কেউ ভুলতে পারবেন না বলে অকপটে উল্লেখ করেন রজতবাবু। হিতেশ্বর শইকীয়া যে মুখ্যমন্ত্রী ছিলেন উনি, এবং পরবর্তীকালে তরুণ গগৈজি, তো আসামের প্রতি ওনার অবদান অপরিসীম। এটা বলাই বাহুল্য। বিশেষ করে আমি আজকে উল্লেখ করতে চাই যে বরাক উপত্যকার যে দীর্ঘদিনের দাবি ছিল, ব্রডগেজের যে দাবি, আমাদের রেল লাইনের যে ব্রডগেজের দাবি, সেই ব্রডগেজের দাবি যখন ঠিক হবে না, আমাদের প্রয়াত সন্তোষ মোহন দেব মহাশয়, ওনার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল ডক্টর মনমোহন সিংজির। যেহেতু দেশ আজ শোকস্তব্ধ, কেননা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং আমাদের মধ্যে নেই। একজন ব্যক্তিত্ব, সব যুগে যার বিচরণ আমরা আজ হারালাম। যেহেতু আপনি জেলা কংগ্রেসের সভাপতি রয়েছেন, আপনি সুখবার্তা কী বলবেন? জন্মিলে মরিতে হবে, অমর কি কথা কবে। ডেথ ইজ ইউনিভার্সাল, আমরা সবাই জানি, এটা চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু ব্যক্তিত্ব যারা আসেন এই পৃথিবীতে, তাদের মৃত্যু, তাদের চলে যাওয়াটা আমরা বা সাধারণ মানুষ যারা, তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না। ডক্টর মনমোহন সিংয়ের ক্ষেত্রে আমি একই কথা বলব। উনি 92 বছর বয়সে উনি পরলোক গমন করেছেন, কিন্তু আমরা মনে করি, আমি মনে করি, এবং বিশেষ করে ভারতবর্ষের দলমত নির্বিশেষে আমার মনে হয় প্রত্যেকে মনে করে মনমোহন সিংয়ের মতো ব্যক্তিত্ব ভারতবর্ষ, এই ধরাধাম, এই পৃথিবী যেন কোনোদিন না হারায়। কিন্তু সেটা তো হবার নয়। ডেথ ইজ ইউনিভার্সাল, মানুষ জন্মিলে তাকে মরতেই হবে। যেহেতু একজন অর্থনীতিবিদ এবং অর্থনৈতিকের উপকার বলা হয়, যে সময় দেশ আজ অস্থিরতা বিরাজ করছে, এরকম সময়ে আমরা একজন অর্থনীতিবিদকে হারালাম। ইনি আপনি আমাদের বিষয়টি ব্যক্ত করবেন। উনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন। পরবর্তীকালে রাজনীতিতে উনি আসেন এবং ভারতবর্ষের বিত্তমন্ত্রীর দায়িত্ব নেন। উনি শুধু ভারতবর্ষের নয়, সমগ্র বিশ্বের একজন অর্থনীতিবিদ ছিলেন। এবং উনি যখন অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন, তখন ভারতবর্ষের যে আর্থিক অবস্থা বা ব্যালেন্স যেটা, সেটাকে ব্যালেন্স করে দেশকে এগিয়ে নিয়ে গেছেন ওনার নেতৃত্বে। পরবর্তীকালে একটা সময় যখন আসলো, আমরা সবাই জানি ইন্দিরাজিকে যখন হত্যা করা হলো, তখন এই দেশ কিভাবে চলবে, কে নেতৃত্ব দেবে, এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে এই দেশ এর প্রধানমন্ত্রী আরো হয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, রাজীব গান্ধীকে যখন হত্যা করা হলো, এর পরবর্তী যে অধ্যায়, এবং লোকসভা নির্বাচনের মাধ্যমে কংগ্রেস যখন অ্যাবসলিউট মেজরিটি নিয়ে দিল্লিতে পার্লামেন্টারি বোর্ডের যখন সভা হলো, সেই সভায়
সোনিয়া গান্ধীজিকে প্রধানমন্ত্রী করার জন্য সমস্ত কংগ্রেসের যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন এবং দেশ থেকে আওয়াজ উঠতে থাকলো কংগ্রেসের যারা সমর্থক ছিলেন যে সোনিয়া গান্ধীজিকে প্রধানমন্ত্রী করতে হবে। সেই সময় আমরা দেখলাম, আজকে একই সঙ্গে আমি সোনিয়া গান্ধীজির নাম উল্লেখ করতে চাই। উনি পার্লামেন্টারি বোর্ডের সভা থেকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ঘোষণা করলেন যে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ডক্টর মনমোহন সিং। এটাও একটা ঐতিহাসিক ক্ষণ বলে আমি মনে করি। এবং এই ঘোষণার পর সুদীর্ঘ 10টি বছর যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, যে জায়গায় দেশকে রেখে গেছেন ডক্টর মনমোহন সিংজি, সেই জায়গায় আজকে দেশ আছে কিনা আমি বলতে পারি না। যে জায়গায় উনি রেখে গেছেন ভারতবর্ষকে, সেই জায়গায় আজকে এই দেশ আছে কিনা আমি জানি না। তবে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে কিছু কিছু ব্যক্তিত্বের সঙ্গে আমার সরাসরি সম্পর্ক হয়েছিল। ডক্টর মনমোহন সিংয়ের সঙ্গে দিল্লিতে উনার বাসভবনে আমি দেখা করেছিলাম, সাক্ষাৎ করেছিলাম। কংগ্রেস থেকে আমরা একটা প্রতিনিধি দল গিয়েছিলাম, পঞ্চায়েত নিয়ে সেখানে কনভেনশন হয়েছিল এবং ডক্টর মনমোহন সিংজির সঙ্গে প্রায় 10 মিনিটের মধ্যে সময়ের মতো আমরা আলোচনা করেছিলাম। উনার যে ওয়ে অফ টকিং, কথা বলার যে ভঙ্গিমা, উনার যে ব্যক্তিত্ব, উনার যে নম্রতা, আমি যত ব্যক্তিত্বের সঙ্গে সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব হচ্ছেন ডক্টর মনমোহন সিং। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3 আনন্দবাজারে। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার আনন্দবাজারে সংঘটিত এক ভয়াবহ বাইক দুর্ঘটনাতে আহত 3 জনকে অবশেষে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করল দমকল কর্মীরা। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3 আনন্দবাজারে। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার আনন্দবাজারে সংঘটিত এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় আহত 3 জনকে অবশেষে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করল দমকল কর্মীরা। জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে আনন্দবাজারে। এতে একটি বাইক এক পথচারীকে ধাক্কা মারে এবং সেখানে বাইকে থাকা 2 জন সহপথচারী গুরুতর আহত হন। পরে উক্ত রাতেই দমকল কর্মীরা 3 জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দেয়। আহতরা হলেন বাইক চালক শ্রীপদ নাথ, আরোহী রতন নাথ ও পথচারী কৃষ্ণমোহন নাথ। বর্তমানে 3 জনই ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর পাওয়া গেছে। এই কাণ্ডে শুক্রবার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। আমরা তো একটা কল আছে আনন্দবাজারে একটা বাইক অ্যাক্সিডেন্ট, ওই ভিতরে আমরা গেছি ওই জায়গাতে স্পটে। আনন্দবাজার ওই বাজারে ঢোকার একটু আগে ওই জায়গাতে একটা বাইকে একজন পথচারীর বাইক দিত। বাইকের নাম্বারটা হচ্ছে TR02B9678 আর বাইকের রাইডারের নাম হচ্ছে শ্রীপদ নাথ 65 ইয়ার। তাদের সঙ্গে আরেকজন পিছনে আসলো, তাদের নাম হচ্ছে রতন নাথ 24 ইয়ার। আর পদচারীর নাম হচ্ছে কৃষ্ণপদ নাথ, তাদের বয়স হচ্ছে 75 ইয়ার। এরপর আমরা এখন ধর্মনগর ডিস্ট্রিক্ট লাইনে দৈত্যেশ্বরী মন্দিরে চুরিকাণ্ডে আটক 2। সিসিটিভির ফুটেজ ধরে পুলিশ অভিযানে উদ্ধার নগদ অর্থসহ প্রচুর পরিমাণ স্বর্ণালংকার। দৈত্যেশ্বরী মন্দিরে চুরিকাণ্ডে আটক 2। সিসিটিভির ফুটেজ ধরে পুলিশি অভিযানে উদ্ধার নগদ অর্থসহ প্রচুর পরিমাণ স্বর্ণালংকার। অবশেষে ত্রিপুরার সাবরুম থানা পুলিশের হাতে আটক হল দৈত্যেশ্বরী কালী মন্দিরে দুঃসাহসিক চুরিকাণ্ডে জড়িত 2 চোর। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।
উক্ত ঘটনায় চোরেরা প্রায় 30 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ প্রণামীর টাকা হাতিয়ে নিয়েছিল। পরে এ কাণ্ডে অভিযোগ পেয়ে 27 ডিসেম্বর সকাল 8 ঘটিকায় সাবরুম থানার পুলিশ স্থানীয় দৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরিকাণ্ডের তদন্তে নামে। এতে সাফল্য আসে। পুলিশ মন্দিরে থাকা সিসিটিভি ক্যামেরার ছবি দেখে এতে জড়িত 3 চোরকে শনাক্ত করে। পরবর্তী সময়ে মহকুমা পুলিশ প্রশাসক নিত্যানন্দ সরকার এবং সাবরুম থানার অফিসার ইনচার্জ অপু দাসের নেতৃত্বে সাবরুম থানার পুলিশ বাহিনী সাদা পোশাকে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে চোরদের গতিবিধির উপর নজর রাখে। একটা সময় পুলিশের নজরে আসে ওই নির্দিষ্ট 3 জন চোর একটা পালসার বাইকে করে কোথায় যাচ্ছে। তখন পুলিশ তাদের পিছু ধাওয়া করে 2 জনকে আটক করতে সক্ষম হলেও একজন পালিয়ে যায়। ধৃতদের মধ্যে রয়েছে সাবরুম নমপাড়ার বাসিন্দা সজল নম এবং অপরজন শিলাছড়ি থানা এলাকার সেন্টু ত্রিপুরা। এই কাণ্ডে অন্য যে চোর পালিয়ে যেতে সক্ষম হয় তার নাম ঝুলন নম। তার বাড়িও সাবরুমের নমপাড়া এলাকায়। জানা গেছে ধৃতরা এলাকার দাগি চোর। তাদের নামে সাবরুম থানা সহ রাজ্যের অন্যান্য থানায় একাধিক অপরাধের মামলা ঝুলে আছে। পরে সাবরুম থানার পুলিশ মহকুমা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক চোরদের সাথে নিয়ে সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জঙ্গলের পাশ থেকে প্রচুর পরিমাণ স্বর্ণালঙ্কার এবং নগদ 7,840 টাকা বাজেয়াপ্ত করে। এই মর্মে মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার গোটা বিষয় সম্বন্ধে সংবাদ মাধ্যমকে জানান, চুরিকৃত সম্পূর্ণ স্বর্ণালঙ্কার উদ্ধার হয়নি। ধারণা করা হচ্ছে পলাতক চোরের কাছে বাকি অলঙ্কার রয়ে গেছে। তাকে ধরার প্রচেষ্টা চলছে। বৃহত্তর এলাকায় ঘন ঘন চুরিকাণ্ডে এলাকার জনগণ আতঙ্ক বোধ করছে। লুক পাঠাইছি বাইক দিয়ে দিয়া, তো লাস্ট অফ অল 9:30 10টার দিকে গিয়ে সেটা আমরা সিভিল ড্রেসে সাবরুম পিএসের যারা সিভিল ড্রেসে বেরিয়েছিল বাইক নিয়ে থানার স্টাফ, তারা যে সেটা 2 জনেরে 3 জনেরই পাইছে একটা জায়গাতে। 3 জন যাইতে আসছিল খুব স্পিডে, তো তারা পিছনে তারার বাইক পালসার বাইক ছিল, যেই কারণে তারা গতি বেশি। যাই হোক কিছুক্ষণ পরে একটা লোক পিছনে যেটা বসা ছিল সেটা পালিয়ে যাইতে সক্ষম হয়েছে। আর আমাদের যারা সিভিল ড্রেসে গেছিল তারা গিয়ে সেটা বাকি 2 জনেরে ধরছে এবং ওইখানে কিছু এলাকাবাসীও আমাদেরকে হেল্প করছে। তো ধরার পরে আমরা তাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা সঙ্গে নিয়ে গেছিলাম। তো আমরা ওইখানে সার্চ করছি। সার্চ করার পরে কিছু স্বর্ণ অলঙ্কার, কিছু ক্যাশ টাকা ওইখান থেকে আমরা তারার থেকে রিকভারি করছি। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আরও কিছু স্বর্ণ অলঙ্কার আমরা সাবরুম হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে এটা জঙ্গল থেকে রিকভারি করছি তাদের স্বীকারোক্তি অনুযায়ী, এবং সঙ্গে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন। তো যেই 2 জনকে আমরা ধরতে সক্ষম হয়েছি তাদের মধ্যে একজনের নাম হলো সজল নম, বাড়ি সাবরুম নমপাড়া। আরেকজনের নাম হলো চেন্টু ত্রিপুরা, তার বাড়ি গুড়াকাপ্পা, শিলাইছড়ি থানার আন্ডারে। আর যে লোকটা পালাই গেছে, সক্ষম হয়েছে পালাইতে, তার নাম ঝুলন নম, তার বাড়িও সাবরুম নমপাড়াতে ছিল। তো আমরা রিকভারির মধ্যে যা যা করেছি, ক্যাশ টাকা রিকভারি হয়েছে 7,840 টাকা তাদের থেকে। তারপরে গোল্ডেন অর্নামেন্ট মায়ের যেগুলি ছিল এর মধ্যে আমরা নেশাজাতীয় সামগ্রী বর্জনের দাবি বারবার করে আসছে সরকার তথা জেলা প্রশাসন। এরই অঙ্গ হিসাবে শ্রীভূমি জেলায় ড্রাগস অ্যাডিক্ট নেশাজাতীয় সামগ্রী বর্জনের দাবি বারবার করে আসছে সরকার তথা জেলা প্রশাসন। এরই অঙ্গ হিসেবে শ্রীভূমি জেলায় ড্রাগস কন্ট্রোল, এডিক্ট অ্যান্ড পক্সো বাল্যবিবাহ আইন সম্পর্কীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হল শ্রীভূমি জেলার পূর্ব ফকিরা বাজারে। সৌজন্যে ছিলেন শ্রীভূমি জেলার প্রশাসন কর্তৃপক্ষ। এই সভায় নেশাজাতীয় সামগ্রী ও বাল্যবিবাহের বিভিন্ন বিষয় উত্থাপন করা হয় জনসমক্ষে। যেখানে গত বছর এইচএসসি এক্সামিনেশনে কোনো ফিস দেওয়া হয় নাই, এর আগে আমি এই অভিযোগ করে দিলাম আইএস মহোদয়, ডিসি মহোদয়ের কাছে, যার ফলে এই এবং শিশু বিবাহ সেটা ইউএন কনফারেন্সে ভারত সরকার সেখানে স্বাক্ষর করেছে। তারপর 2012-এ ভারতবর্ষে পক্সো অ্যাক্ট, চাইল্ড প্রোটেকশন অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট, হ্যাঁ, এবং পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট হিসাবে অ্যাক্ট এসেছে। সেটা কি সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আজকে শিশু বলতে কারা
সেই কথাটা আমি অবগত করব। 18 বছরের নিচে ছেলে হোক মেয়ে হোক, সে কিন্তু আইনের ভাষায় শিশু। সেই শিশু আমাদেরই শিশু। প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, উনাদের সম্পর্কে বলবেন। উনারা যদি অন্যায়ভাবে কোনো ক্ষেত্রে শিকার হয়, সেটা কিন্তু আমাদের সমাজের ক্ষেত্রে লাঞ্ছিত। কেননা একটু করে দেখুন, আজকে পেপার পত্রিকায় অনেক জায়গায় দেখি যে আজকে 18 বছরের নিচে ছেলে হোক মেয়ে হোক, সে আইনের ভাবে পীড়িত হয়, হয় শ্রম আইনের মাধ্যমে হোক, না হলে শ্রম ক্ষেত্রে হোক, অথবা শিশু বিবাহের ক্ষেত্রে হোক, অথবা কোন প্রতারক চক্রের দ্বারা শিশু পাচার চক্রই হোক, সেটা কিন্তু আমাদের সন্তান। সেদিকে আমরা সবাই একটু আমাদের সবার মূল্যবান সময় একটু সময় দিতে হবে। কিন্তু এই ড্ৰাগছটো ধৰি আছে, কিমান পুলিচে ধৰি, আমিতো আমাৰ দিন ৰাত লগাই আমি ড্ৰাগছটো ধৰি আছো, তথাপিও ড্ৰাগছটো আহি আছে সেইকাৰণে ধৰি আছে, হয় নে নহয়? এই আহাটো কেনেকে বন্ধ কৰিব? আহাটো বন্ধ কৰিবৰ কাৰণে আমাৰ এটা যে আমি তাক কনজিউম কৰাটো বাদ দিব লাগিব। কনজিউম কেনেকে বাদ দিব লাগিব? আমি আমাৰ ইউথ, আমাৰ ল'ৰা ছোৱালী, আমাৰ ভাই ভণ্টিক শিকাব লাগিব যে এইটো বস্তুটো কিয় বেয়া, মানে ড্ৰাগছে অকল এই ল'ৰাটোৰ এই ছোৱালীটোৰ মানে লাইফটো বৰবাদ নকৰে, এইটো ছ'চাইটিত ইম্পেক্ট কৰে। ড্ৰাগ এবিউজ, এটা ল'ৰাই যেতিয়া ড্ৰাগছ খাব, এই ড্ৰাগছৰ কাৰণে পইচা যেতিয়া তাৰ শেষ হৈ যাব, সি কি কৰিব? ঘৰত চুৰি কৰিব। ঘৰত চুৰি কৰাৰ পিছত নেক্সট ষ্টেপ হ'ব সি বাহিৰত যাব, বাহিৰত চুৰি কৰিব। চুৰি কৰি যদি তাক পইচা সি নাপালে সি কি কৰিব? সি কাৰোবাক ডাকাইতি কৰিব, কিবা কৰিব। ড্ৰাগছ নাপালে এতিয়া কি কৰিব? সেইকাৰণে এৱেৰনেছ, এই যে এৱেৰনেছ কেম্পেইন এনেকুৱা, আজি মই চবকে থেংক ইউ কৈ আছো। যে সৰু হলেও কি একো নহয়, আমি এৱেৰনেছটো ক্ৰিয়েট কৰিব লাগে। সৰুৰ পৰা ষ্টাৰ্ট হয়, ডাঙৰ ৰিজাল্টটো আহে। ঠিক আপোনালোকে বহুত ভাল ইনিচিয়েটিভ লৈছে এইটো, আৰু আমাৰ সৰু ভাই ভণ্টিহঁত আছে ইয়াতে, যে যেতিয়া ড্ৰাগ এবিউজৰ প্ৰব্লেমটো আমি ৰুট কনজাম্পশ্যন, ইকনমিক্সত এটা টাৰ্ম আছে ডিমাণ্ড এণ্ড চাপ্লাই। যে আপোনালোকে মাৰ্কেট এছ'চিয়েশ্যনৰ মানুহ হয়, আপোনালোকে আৰু বুজি পাব, যেতিয়া মাৰ্কেটত ডিমাণ্ড থাকে তেতিয়াহে চাপ্লাইটো আহিব। যদি মানুহে ডিমাণ্ড নকৰে চাপ্লাইটো নাহে। যেতিয়া মানুহে কনজিউম কৰা বাদ দিব, বস্তুটো নাহে। পুলিচেতো অহা বস্তুটো ধৰিব, কিন্তু যদি মানুহে ডিমাণ্ড কৰি থাকিব, বেলেগ চাইডৰ পৰাও আহিবতো ট্ৰাই কৰিব পাৰিব। কিমান ধৰিব পুলিচে, হয় না নহয়? পুলিচে দিন ৰাত লগাই ধৰিব, কিন্তু বেলেগ চাইডৰ পৰা এই খোৱা মানুহটোতো এইটো যোগাৰ লগাই ল'ব। আমি ধৰি জেলত ভৰাম, আকৌ ওলাই আহি যাব, বিল পাই যায়, কিবা হৈ যায়। আৰু এটা কথা আপোনালোকৰ পৰা, এইটো এৱেৰনেছ ছেক্সুৱেল এবিউজ এক্ট আৰু বাল্য বিবাহ, এইটো হ'ল প্ৰিভেনশ্যন অফ চাইল্ড মেৰিজেছ এক্ট। দুটা বেলেগ হয়। তো এটা পক্সো হ'বনে বাল্য বিবাহ হ'ব নালাগে, বেলেগ ফালৰ পৰা পক্সো হ'ব পাৰে, কিন্তু দুটা কেতিয়াবা একেলগে মিলোৱা হয়। এইটো আমাৰ লিগেল ফ্ৰেমৱৰ্ক তেনেকুৱা চলে, কিন্তু পক্সো। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। সত্যতার নিশানায় শুদ্ধ খবরের সন্ধানে, গ্রাম হোক কিংবা শহর, আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। এখানে বাঙালি, সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের, গোটা রাজ্যের খবর। রাজনীতি হোক বা অর্থনীতি, সাংস্কৃতিক কিংবা সমাজ জীবনের সংবাদ থাকবে আমাদের চ্যানেলের পর্দায়।
খবরের উপর খবর থাকা সেই সকল খবরের সন্ধান নিয়ে আসছে আমরা। ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ। কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। খবরের সত্যতা খুঁজে গ্রাম কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের ও আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে ফেসবুক ও ইউটিউবে। অন্যদিকে করিমগঞ্জ কেবল নেটওয়ার্কের জিটিপিএল এবং বিটিএন কেবল নেটওয়ার্ক। ভিড়ের প্রাঙ্গণে সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছে প্রস্তুত সংবাদ সংগ্রহে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।